নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অবশ্যই হেলথলাইন। হেলথলাইন মানে আমাদের সুস্থ থাকার চাবিকাঠি আমরা খুঁজে পাই কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই। তার কারণ বিভিন্ন সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন, উপস্থিত হন এখানে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে। তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন রোগের লক্ষণগুলো কি কি, কোন সময় আমাদের ডক্টরের কাছে পৌঁছতে উচিত, ট্রিটমেন্ট কি কি আছে, সমস্ত বিষয় আমরা বিশদে জানতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে চলবো। তবে আজকের বিষয়ে যেটা থাকছে, আজকে থাকছে গল ব্লাডার ক্যান্সার। ক্যান্সার নামেই একটা ভয়ের উদ্রেক হয় অবশ্যই, কিন্তু আমরা যদি জানতে পারি যে বিষয়টা কি, আদতে কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, সময়ের সাথে তাল মিলিয়ে নানা রকম উন্নত চিকিৎসা ব্যবস্থা অনেক কিছুতেই রয়েছে, কিন্তু আমরা কি করি, সাধারণ মানুষ অনেক কিছু বুঝতে পারি না এর রেজাল্ট কি হতে পারে। তাই ভেবে অনেক সময় ভয় পেয়ে অনেক রোগকে কিন্তু চেপে রাখি, কারণ আমরা পরিণতিটা ভেবেই নিই যে এর পরিণতি একটা সাংঘাতিক কিছু হতে চলেছে। ডক্টরের কাছে পৌঁছলে অনেক সময় দেখা যায় আদতে কিন্তু অতটাও সিরিয়াস কিছু নয়। যে সময় আপনি সিরিয়াস ভাবছিলেন সেই সময় বরং সঠিক সময় ডক্টরের কাছে যদি পৌঁছে যেতেন, এই ভাবনা চিন্তাগুলোকে একটু দূরে রেখে, হয়তোবা সুস্থতা সম্ভব ছিল। তাই বিভিন্ন বিষয় নিয়ে যেমন আলোচনা চলে, আজকে আমরা থাকছি গল ব্লাডার ক্যান্সারে। এই বিষয় নিয়ে আমাদের আলোচনা এগিয়ে চলবে এবং যিনি রয়েছেন আজ এই বিষয়ে বিশদে জানাবেন, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক এটা আমাদের জেনে নেওয়াটা প্রয়োজন। রোগের লক্ষণ, তার প্রতিকার, ট্রিটমেন্ট, কোন অবস্থায় আমরা ডক্টরের কাছে অবশ্যই পৌঁছে যাব সেটাও জানা প্রয়োজন। বিশদে যিনি জানাবেন, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর জয়দীপ ঘোষ, সিনিয়র অনকোলজিস্ট ফ্রম অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্রথমে দেখুন, সময় আমরা বলছি, সময় কেন, সময়কে এত গুরুত্ব দিচ্ছি? সময় যেভাবে এগিয়েছে সমস্যাগুলোও অনেক বেড়েছে, সমাধানের রাস্তাও কিন্তু রয়েছে, আমাদের শুধু বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে। চলুন ডক্টরের কাছে সরাসরি যাব। প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর, আজকে যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছি, প্রথমে বেসিক থেকেই শুরু করি। আমরা বলছি গল ব্লাডার ক্যান্সার। এই গল ব্লাডার ক্যান্সার এটা কি? যে কোনো জায়গারই ক্যান্সার মানে হচ্ছে সেই জায়গায় যখন নর্মাল যে সেল, সেই নর্মাল সেলগুলো বা নর্মাল কোষ যেটা বাংলায় বলি, সেই নর্মাল কোষগুলো যখন খুব অ্যাবনর্মালি তারা বাড়তে শুরু করে এবং সাইজে বড় হতে শুরু করে, যার গ্রোথটা কন্ট্রোল করা যায় না, সেইটাকেই বলা হয় ক্যান্সার। এবং যখন সেটা আমাদের গল ব্লাডারে হয় তখন সেটা আমরা গল ব্লাডার ক্যান্সার বলি। ইনফ্যাক্ট গল ব্লাডার ক্যান্সার হচ্ছে একটা গ্রুপ অফ ক্যান্সারের পার্ট, যেটাকে আমরা ডাক্তারিতে বলি বিলিয়ারি ট্র্যাক্ট ক্যান্সার। মানে যেই রুটটা দিয়ে আমাদের লিভার থেকে বাইল, যেটা পিত্তি সেই বাইল প্রোডাকশন হয়ে তারপর একটা চ্যানেলের মধ্যে দিয়ে গল ব্লাডারে আসে, গল ব্লাডারে সেটা স্টোরড হয়, তারপর যখন ডাইজেশনের দরকার পড়ে তখন আবার গল ব্লাডার থেকে বাইলটা গিয়ে আমাদের যেই ইন্টেস্টাইনে যায়। এই যে পুরো চ্যানেলটা, যেই চ্যানেলটা দিয়ে বাইল যাতায়াত করে, এই পুরো জায়গাটার নাম হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্ট। আচ্ছা, তো গল ব্লাডার হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। ক্যান্সার এই পুরো বিলিয়ারি ট্র্যাক্টে যে কোনো জায়গাতেই হতে পারে, আমাদের দেশে গল ব্লাডারটা সবচেয়ে কমনলি দেখা যায়। এই যে ক্যান্সার, এই নামটার সাথে একটা ভয় জুড়ে আছে মানুষের, নানা রকম মিথ রয়েছে, ধারণাগুলো রয়েছে, কিন্তু বর্তমান সময় যেটা বলছে, সমীক্ষা যেটা বলছে, ক্যান্সার যদি একেবারে প্রিলিমিনারি স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্সার 50 to 80% সেরে ওঠার সম্ভাবনাও থাকে। এই ক্ষেত্রে জানতে চাইবো যে এই যে আমরা পিত্তথলির যে ক্যান্সার যেটা নিয়ে আলোচনা করছি, এই ক্ষেত্রে কতখানি ভয়ের কারণ এবং কোন সময় গেলে মানুষ সুস্থ হয়ে উঠতে পারেন, বরং ভয়টাকে জয় করতে পারেন তিনি? গল ব্লাডার ক্যান্সার যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে খুব বেশি ভয়ের কারণ নেই, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা অপারেশন এবং তার পরবর্তীকালে কিছু কেমোথেরাপির মাধ্যমে জিনিসটাকে কিওর করা সম্ভব হয়। কিন্তু যখন কোনো একটি মানুষ গল ব্লাডার ক্যান্সার ভেতরে হয়েছে, তার জন্য যেই সিমটমগুলো হয় সেগুলো ধরুন অনেক দিন ধরে নেগলেক্ট করেছেন বা বুঝতে পারেননি, সবসময় তো কেউ ইচ্ছা করে রোগ বাড়ায় না, বুঝতে পারেননি কোনো কারণে, সেক্ষেত্রে যখন জিনিসটা একটু অ্যাডভান্সড হয়ে গেছে তখন আমাদের চিকিৎসা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কিওর রেটটা অনেকটা কমে যায়।
তখন আমাদের নানা রকম ট্রিটমেন্ট দিয়ে সেই ক্যান্সারটাকে যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করা হয়। বাট লার্জলি স্পিকিং গলব্লাডার ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যেহেতু আর্লি স্টেজে ধরা পড়ে, কাজেই এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিউরেবল, ভয় পাওয়ার তো কোনো ব্যাপারই নেই। এটা কিন্তু অনেকটাই, যারা দর্শক বন্ধু ওপারে রয়েছেন, এটা আশ্বস্ত হওয়ার জায়গা যে ডক্টর কিন্তু বলছেন যে প্রথমে যদি ধরা পড়ে তাহলে রোগটা কিওর পসিবল। আমরা যেটা বলে থাকি, যে কোনো রোগ যদি অনেক ডিলে করে আপনি ডক্টরের কাছে পৌঁছচ্ছেন, অনেকদিন রোগটাকে পুষছেন, রিস্কটা অনেক বেড়ে যায় সেরে ওঠার। সেক্ষেত্রে গলব্লাডার ক্যান্সার, হ্যাঁ, এটাও ভালো হতে পারে। ডক্টর, এবার আসি যে মূলত মানুষ লক্ষণ কি কি দেখবেন, যেটা দেখলে মনে করবেন যে না, আর দেরি নয়, বরং একজন ফিজিশিয়ানের কাছে যাওয়া উচিত? দেখুন, গলব্লাডার ক্যান্সার আমরা সাধারণত যেটা দেখে থাকি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধরা পড়ে কোনো একজন মানুষ, তার হয়তো গলব্লাডারে স্টোন হয়েছে বা ক্রনিক কোলেসিস্টাইটিস, মানে যেটা ধরুন গলব্লাডার থেকে বারবার ব্যথা হচ্ছে, সেই কারণে কোনো একটা অপারেশন করা হলো, যেটা আমরা গলব্লাডার সার্জারি বলি আর কি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বা এমনি ওপেন কোলেসিস্টেক্টমি। তো সেই কোলেসিস্টেক্টমি করার পরে যখন সেই গলব্লাডার স্যাম্পলটা প্যাথোলজিস্ট এক্সামিন করছেন, তখন দেখছেন যে ওখানে হয়তো একটা ছোট্ট ক্যান্সার হয়ে বসে আছে। আচ্ছা, এটা হচ্ছে খুব কমন ভাবে আমরা গলব্লাডার ক্যান্সার জানতে পারি, যে কোলেসিস্টেক্টমি হলো বা গলব্লাডার সার্জারি অন্য কোনো কারণে একটা করা হলো, সেটার প্যাথোলজিক্যাল স্যাম্পল দেখা যাচ্ছে যে ওখানে কিছু ক্যান্সারাস গ্রোথ আছে। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যাদের ধরুন গলব্লাডার সার্জারি হয়নি কিন্তু এই পেটের ডান দিকে ওপর দিকে খুব ব্যথা হচ্ছে, একটা কিনকিনে সবসময় ব্যথা থাকছে, ক্রমশ ব্যথাটা বাড়ছে, বা ধরুন রাতের দিকে ব্যথাটা হচ্ছে বেশি, বা আরো অ্যাডভান্স স্টেজে যখন ক্যান্সারটা আরো মানে আশপাশে ছড়িয়ে গেছে, তখন অনেক সময় কি ওই বাইল ডাক্টগুলো রাস্তা বন্ধ হয়ে গিয়ে ব্লাডে বিলিরুবিন লেভেল বাড়তে পারে, তার জন্য চোখ হলুদ হয়ে যাওয়া, হ্যাঁ, বা ইউরিন হলুদ হয়ে যাওয়া, এগুলো হতে পারে খুব অ্যাডভান্স স্টেজে। কিন্তু আর্লি স্টেজে সাধারণত ওই একটু হালকা ব্যথা বা গলস্টোন বার করার পর বা গলব্লাডার সার্জারি হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে একটা ক্যান্সার সেল পড়ে আছে, এইভাবেই আমরা সাধারণত ডায়াগনোস করি। মানে যদি ব্যথাটা হচ্ছে, কন্টিনিউ ব্যথা হচ্ছে, তখন ডক্টরের কাছে যাওয়া উচিত ডেফিনেটলি। কারণ পেটের ওপরের দিকের ব্যথার দু তিনটেই কারণ আছে। একটা হচ্ছে গলব্লাডারে যদি কিছু গন্ডগোল থাকে, আর একটা যদি লিভারে কিছু গন্ডগোল থাকে। তো এই দুটোই কিন্তু সিরিয়াস ব্যাপার, কারণ দুটোরই আন্ডারলাইং একটা ক্যান্সারাস কারণ থাকতে পারে, এবং বিশেষ করে যখন সে ব্যথাটা অনেক দিন ধরে হচ্ছে, তখন কিন্তু আরো বেশি সতর্ক হয়ে আমার মনে হয় ইনভেস্টিগেশন করে দেখা উচিত কি জন্য ব্যথাটা হচ্ছে। জেনারেলি মানুষের মধ্যে একটা ভীষণ রকম টেন্ডেন্সি, পেটে ব্যথা হচ্ছে, কিছু কিছু প্রবলেম হচ্ছে, তারা কিন্তু মেডিসিন কিনে খেয়ে নেন। যে কোনো মেডিকেল, নিয়ারেস্ট কোনো মেডিকেল শপে গেলেন, সেখানে তার পেটে ব্যথা বলে খেয়ে নিলেন মেডিসিন। কিন্তু কতদিন সাধারণত এই ধরনের একটা পেইন বা কিছু লক্ষণ দেখলে তারা মনে করবেন যে না, এটাকে আর হালকাভাবে নেওয়া উচিতই না, বরং একটা সিরিয়াস কিছু হতে চলেছে? দেখুন, সেলফ মেডিকেশন ব্যাপারটা ভালো ভালো ইন দ্য সেন্স সবসময় সত্যি অনেকের পক্ষে সম্ভব হয় না যে ছোটোখাটো সিমটমে ডাক্তারের কাছে যাওয়া। কাজেই ছোটোখাটো ব্যথা হলো, সেটা ব্যথার ওষুধ খেয়ে আমি কমিয়ে দিলাম, সেই অবধি ঠিক আছে। কিন্তু যদি বারবার সেই ব্যথাটা হতে থাকে, বা ব্যথার ওষুধ, একটা ব্যথার ওষুধে কাজ করছে না, আমি আরেকটা জাম্প করলাম, সেটাতেও কাজ হচ্ছে না, আমি আরেকটা বা ডোজ বাড়ালাম, এই যে রেজাল্ট পাচ্ছেন না ব্যথার ওষুধ খেয়ে সেলফ মেডিকেশন করে, তার মানে ভেতরে একটা সমস্যা আছে, যেটার সলিউশনটা কিন্তু ব্যথার ওষুধ নয়। সেই জিনিসটা বোঝা দরকার, এবং আমার মতে প্রত্যেকেরই নিজের কাছে একটা সেলফ মেডিকেশনেরও লিমিট থাকা দরকার, যে আমি প্রথমে একবার বা দুবার চেষ্টা করব, যদি তাতে ব্যথার ওষুধ, সাধারণ ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধে যদি কমে যায় ভালো, যদি না কমে তাহলে আমি ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ নেব। এই যে একটা পিত্তথলির মধ্যে ক্যান্সার গ্রো করছে, হঠাৎ করে নিশ্চয়ই হয় না, অনেকগুলো কারণ জুড়ে থাকে। ডক্টর, কি কি কারণে হতে পারে? আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বিভিন্ন সময় মানুষ বলে থাকেন, এর সাথেও কি কোনোভাবে রিলেট করে যায়? কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস দেখা গেছে যে এগুলো থাকলে গলব্লাডার ক্যান্সার হওয়ার প্রবণতা একটু বেশি। তার মধ্যে একটা হচ্ছে, মানে সবকটাই এফ দিয়ে শুরু হয়, আমরা ছোটবেলায় এটা পড়তাম যে 4 or 5 Fs। একটা হচ্ছে ফিমেল,
ফিমেল জেন্ডার, আচ্ছা। হ্যাঁ, একটা হচ্ছে 40 মানে এজ 40 ওপরে, একটা হচ্ছে ফার্টাইল মানে যে ধরুন ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, একটা হচ্ছে ফ্যাটি যার একটু বডি ওয়েট বেশি, হ্যাঁ, এবং ফেয়ার মানে যারা একটু ফর্সা। আচ্ছা। তো এটার কোনো স্ট্রং কোরিলেশন কিছু নেই, কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড লিটারেচার যেগুলো আমরা বই পড়ে থাকি তাতে একটা প্রত্যেক সার্জারির টেক্সট বইতেই গলব্লাডার ক্যান্সারের চ্যাপ্টারে এটা প্রথমেই লেখা থাকে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর গলব্লাডার হচ্ছে ফিমেল, 40, ফার্টাইল, ফ্যাটি, ফেয়ার। তো এগুলো ছাড়া কিছু কিছু কমন রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ধরুন কারোর যদি অনেক দিন ধরে গলস্টোন থেকে সেখান থেকে একটা গলব্লাডারটা একটু ইনফ্লেমড হয়ে গেছে, যেটাকে ক্রনিক কোলেসিস্টাইটিস বা জ্যান্থোগ্র্যানুলোম্যাটাস কোলেসিস্টাইটিস, এরকম কিছু কিছু স্পেসিফিক টাইপ অফ কোলেসিস্টাইটিস হয় বা গলব্লাডারের ইনফ্লামেশন হয়, যেগুলো যদি অনেক দিন ধরে থাকে সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। বা যার ধরুন অন্য কোনো কারণে স্ক্যান বা আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে যে গলব্লাডারের মধ্যে প্রচুর ক্যালসিয়াম ডিপোজিশন হয়েছে, ক্যালসিফিকেশন যাকে বলে, পোর্সেলিন গলব্লাডার একটা আরেকটা নাম। তো এই জিনিসগুলো যদি থাকে, জ্যান্থোগ্র্যানুলোম্যাটাস কোলেসিস্টাইটিস, পোর্সেলিন গলব্লাডার, মাল্টিপল গলব্লাডার পলিপ, যদি ধরুন আল্ট্রাসাউন্ড করে রিপোর্টে দেখা যাচ্ছে আপনার গলব্লাডারে প্রচুর পলিপ আছে, এই 3-4টে জিনিস যদি থাকে তাহলে কিন্তু সেটাকে অ্যাড্রেস করা উচিত, কারণ এই 3-4টে অসুখে থেকে গলব্লাডার ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি। আচ্ছা, মানে মানুষের যদি কোনো রকম স্টোন হলো গল ব্লাডারে, তিনি যদি জানতে পারলেন হয়তো কোনো কারণে একটা ইউএসজি বা কোনো পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো, সেই সময় অনেক সময় মানুষ অন্যান্য পদ্ধতির সাহায্য নেন যাতে স্টোনটাকে তাকে সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে যেতে না হয়। এটাও তার মানে অনেক সময় বিপদ ডেকে আনতে পারে না। সবসময় স্টোন, হ্যাঁ, সবসময় যে স্টোন থাকলেই ক্যান্সার হবে সেটা নয়, কিন্তু স্টোন অনেক দিন থাকার সঙ্গে গল ব্লাডারের দেওয়ালে একটা ইনফ্লামেশন হয়। সেই ইনফ্লামেশনটা যদি খুব বেশি দিন থাকে, সেইটা একটা ওই যেটা বললাম যে একটা কন্ডিশন হয় যেটা জ্যান্থোগ্র্যানুলোম্যাটাস কোলেসিস্টাইটিস। সো ওই জিনিসটা যদি টার্ন করে যায়, সেইটা কিন্তু একটা রিস্ক হবে। পারসে গলস্টোন থেকে ক্যান্সার হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু গলস্টোন ইজ আ প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর সাম ইনফ্লামেটরি কন্ডিশন যেটা গলব্লাডার ক্যান্সার করতে পারে। দীর্ঘদিন কোনো বিষয়কে ফেলে রাখা যাবে না, হালকাভাবে নেওয়া যাবে না, একদম সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পদ্ধতির মধ্যে আসা দরকার একজন ডক্টরের হাত ধরে। আচ্ছা ডক্টর, এই যে এই যে ক্যান্সারটা হচ্ছে, ক্যান্সারটা গ্রো করছে, তো বেশ কিছু পরীক্ষা থাকে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে এইটাই হয়েছে। তো ডায়াগনোসিস বেসিক্যালি কি থাকে এক্ষেত্রে? যখন কোনো গলব্লাডার ক্যান্সারের সাসপিশন হয় আমাদের, ধরুন কেউ আলট্রাসোনোগ্রাফি করেছেন, সেখানে দেখাচ্ছে যে বড় একটা গলব্লাডারের মধ্যে একটা বড় একটা টিউমারের মতন বসে আছে, আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস লাগে ডায়াগনোসিস করতে। একটা হচ্ছে সিটি স্ক্যান, সেটাতে আমরা বুঝতে পারি যে গলব্লাডার ক্যান্সারটা কোথায় লোকেটেড, গলব্লাডারের মানে মাথার দিকে না নেকের দিকে, এবং সেটা তার আশেপাশের যেই অর্গ্যানগুলো, সেই অর্গ্যানগুলোয় কতটা স্প্রেড করেছে, বা আশেপাশের যেই গ্ল্যান্ডগুলো থাকে, লিম্ফ নোড লিভারের তলায় গলব্লাডারের পাশে, সেই জায়গাটায় কতটা স্প্রেড করেছে, সিটি স্ক্যান থেকে বোঝা সম্ভব তার এক্সটেন্টটা। এবং যদি কনফার্মেশন করতে হয়, সেক্ষেত্রে আমার একটা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস লাগবে। প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দুভাবেই সম্ভব, আইদার যার ধরুন গলব্লাডার সার্জারি করে গলব্লাডারটা বেরিয়ে গেছে, সেখানে যদি ক্যান্সার থাকে, বা যদি জিনিসটা এতটাই ছড়িয়ে গেছে যে সার্জারি করা সম্ভব হচ্ছে না, তখন সেখানে আমাদের একটা বায়োপসি করে নিতে হবে। সিটি স্ক্যান এবং বায়োপসি, এই দুটো হচ্ছে পিলার্স অফ ডায়াগনোসিস অফ গলব্লাডার ক্যান্সার। একটা কেস এমন ধরা পড়লো যার দেখা যাচ্ছে গলব্লাডার সিয়ে রয়েছে, অলরেডি ক্যান্সার রয়েছে গলব্লাডারে। এই ডায়াগনোসিসের পরে এরপরে যেটা বড় একটা মেজর পার্ট যেটাকে বলবো, সেটা হচ্ছে ট্রিটমেন্ট পদ্ধতি, চিকিৎসা ব্যবস্থা কি কি রয়েছে। অনেক সময় মানুষ ভয় পান, ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতেই ভয় পান, ভাবেন যে যদি খারাপ কিছু বেরোয়। আজকের সময় দাঁড়িয়ে বহু মানুষকে এরকম বলতে শোনা যায় যে যদি খারাপ কিছু হয়, হয়তো অনেকের ছোট ছোট বাচ্চা রয়েছে, তিনি ভাবছেন যে আগেই হয়তো একটা ভয়ের কিছু হয়ে যেতে পারে, সুতরাং
তিনি কি করছেন, বিষয়টাকে আরো ডিলে করছেন, কিছুদিন পরে যাব, আলটিমেটলি একটা সময় গিয়ে রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো নয়, বরং খারাপের দিকে এগোচ্ছে। তো সেই মানুষ যারা এই মুহূর্তে জুড়ে আছেন, তাদের জন্য ডক্টর কি বলবেন, যে ট্রিটমেন্ট পদ্ধতি কি রয়েছে, যারা মানে রয়েছেন ভয় নিয়ে, আশ্বস্ত যাতে হতে পারেন কিছুটা? প্রথমেই বলে রাখি যে ট্রিটমেন্টের জায়গায় যদি ক্যান্সারটাকে মানুষ ভয় পায় তাহলে খুব সুবিধা হয়। কারণ সাধারণত দেখা গেছে লোকজন অনেক সময় ট্রিটমেন্ট করতে খুব ভয় পায়, না ওরে বাবা সার্জারি করতে হবে, ওরে বাবা কেমোথেরাপি করতে হবে, তার চেয়ে বাবা আরো কয়েকদিন দেখে নি। কিন্তু মাথায় রাখবেন, আপনার ক্যান্সার কিন্তু আপনার কথা শুনে চলবে না। এই যে আরো কয়েকদিন দেখে নি, এটাতে কিন্তু আপনার বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে, জিনিসটা কিউরেবল থেকে ইনকিউরেবল জায়গায় চলে যেতে পারে। তো যখনই যেই দিন প্রথম কোনো ইন্ডিকেশন পাচ্ছেন, আইদার ডাক্তার আপনাকে বলেছেন বা এমন কোনো টেস্টে যেখানে প্রথম ইন্ডিকেশন আসছে যে আপনার গলব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট এনি ডিলে অনকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন, যাতে আপনার ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু হতে পারে। ওই যে আবার বললাম, ক্যান্সার সেল কিন্তু আপনার ইচ্ছে বা অনীহার ওপর বেস করে সে চুপচাপ বসে নেই, সে রোজ বাড়ছে, তাকে সময় দিলেই সে বাড়বে এবং আপনার সারা শরীরে ছড়িয়ে ফেলবে। কাজেই সেই জিনিসটা হতে দেবেন না। যখনই তখন ধরা পড়ছে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের জন্য পরামর্শ নিন। এই যে মানুষ মনে করে থাকেন যে গল ব্লাডার এত একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা অর্গ্যান যাই বলি আমরা, অথচ গল ব্লাডারটা যদি কোনো কারণে বাদ যায়, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে শুনে শুনে মানুষ যেটা অভ্যস্ত, অনেক কিছু রেস্ট্রিকশন থাকবে, অনেক রকম সমস্যা ক্রিয়েট হবে। তাই ডক্টর একটু জানতে চাই যে এই যে গল ব্লাডারের ফাংশন মূলত কি থাকে, যার জন্য মানুষের এত সমস্যা, এত কিছু নিয়ে চিন্তা? দেখুন, প্রথমেই বলে রাখি, যদি একটা অর্গ্যান শরীরের মধ্যে সেটা এতটাই ইম্পর্টেন্ট হয়, তাহলে তো সেই অর্গ্যানটা বাদ দেওয়ার পর মানুষের বেঁচে থাকার কথা নয়। কিন্তু হাজারো হাজারো পেশেন্ট বা মানুষ আছেন যাদের কিন্তু গল ব্লাডার ছাড়া তারা দিব্যি বেঁচে আছে। তো গল ব্লাডার কিন্তু শরীরের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট কোনো অর্গ্যান নয়। যারা যেসব কিছু কিছু প্রাণী আছে যারা ধরুন অ্যানিমালস, যারা তাদের ক্ষেত্রে কিন্তু গল ব্লাডারটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের হোমো স্যাপিয়েন্স আমাদের মানুষের জন্য গল ব্লাডারের রোলটা কিন্তু খুব বিশাল কিছু নয়। এমনিতে তার রোল হচ্ছে যে লিভার থেকে যেই পিত্তিটা আসে সেটাকে স্টোর করাটাই গল ব্লাডারের কাজ, এবং যখন আমাদের খাবার যাচ্ছে সেখান থেকে জিনিসটা বাইলটা ইন্টেস্টাইনের দিকে ঠেলে দেওয়া, এইটাই গল ব্লাডারের কাজ। কিন্তু গল ব্লাডার যদি না থাকে, তাতে কিন্তু লিভার থেকে বাইল প্রোডাকশন এমনিতেও হবে এবং সেটা ইন্টেস্টাইনে যেরকম আসে সেরকমই আসবে। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে গলস্টোন অপারেশন করার পর কিছু পেশেন্টের একটা ওই গ্যাস অম্বল ভাবটা বেশি দিন থাকে, কিন্তু সেগুলো ওষুধপত্র দিয়ে ট্যাকেল করা যায়। কাজেই যদি আপনার গল ব্লাডার বাদ দেওয়ার দরকার হয়ে থাকে, ডেফিনেটলি সেটাতে এগিয়ে যান। গল ব্লাডার ছাড়া কিন্তু আপনি নর্মাল জীবনযাপন যথেষ্টভাবেই থাকতে পারবেন, নর্মাল জীবনযাপন নিয়ে এগিয়ে যেতে পারেন। আসলে বহু মানুষ নানা রকম কথা বলছেন, মানুষের মধ্যে কিছু কিছু ধারণা রয়ে গেছে যে এটা হলে হয়তো এটা ক্ষতি হতে পারে, কিন্তু সঠিক ভাবনাটা আপনাকেই ভাবতে হবে এবং গাইড করবেন একজন সুদক্ষ চিকিৎসক। তাই দেরি না করে যে কোনো সমস্যা হচ্ছে একজন ডক্টরের কাছে পৌঁছে যাওয়াটাই কিন্তু কাম্য, তাহলে সুস্থ হতে পারবেন। এর প্রসঙ্গ এর রেস ধরেই বলছি ডক্টর, বিভিন্ন সময় মানুষের মধ্যে নানা রকম কথা যেমন প্রচলিত বেশ কিছু রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, সেক্ষেত্রে গল ব্লাডারের গুরুত্বটা জানাও বোধহয় খুব প্রয়োজন ছিল। আপনি এত সুন্দর করে বললেন, আমার মনে হয় আজকের পর থেকে মানুষ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যেই ধারণাগুলো অন্তত কাটবে কিছুটা হলেও, তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো রকম গল ব্লাডারে কোনো রকম সমস্যা হলো, সেটা স্টোন হতে পারে, বেশি দিন ডিলে না করে হয়তো ডক্টরের পরামর্শ মেনে একটা ব্যবস্থা নিতে পারেন, সার্জিক্যাল প্রসিডিউরেও যেতে পারেন, যেটা মানুষ বেসিক্যালি ভয় পান, সেটাও হবে না। প্যারালালি আদার্স কোনো সমস্যা হলে ট্রিটমেন্ট নেবেন সঠিক সময় মতো। সময়ের সাথে তাল রেখে নানা রকম চিকিৎসা ব্যবস্থা অত্যাধুনিক ওয়েতে এগোচ্ছে। সেক্ষেত্রে গল ব্লাডার ক্যান্সার
কিভাবে বর্তমানে ইনস্ট্রুমেন্টাল ট্রিটমেন্ট কি আছে বা অন্য কোনো পদ্ধতি কি আছে যেটা অনেক অ্যাডভান্স ওয়েতে কাজ করে এবং সেখানে মানুষ সিকিউরলি খুব তাড়াতাড়ি করে রিকভার করতে পারে, সুস্থ হয়ে উঠতে পারেন গলব্লাডার সিএ থেকে? গল ব্লাডার সিএ ট্রিটমেন্ট তো মেইনলি দুরকম। একটা হচ্ছে আর্লি স্টেজে সার্জারি, তারপর কেমোথেরাপি, আর অ্যাডভান্স স্টেজে শুধু কেমোথেরাপি। সার্জারির এক্সপার্টাইজ যেটা ইমপ্রুভ করেছে সময়ের সঙ্গে, যে সার্জিক্যাল যে স্কিল সেটা অনেক বেটার হয়েছে। এবং এখন আরও আগেকার দিনে যেরকম যতটা ভালো সার্জারি করা হতো, এখন নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন সার্জিক্যাল টেকনিকে আরও বেটার সার্জারি করা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে রোবোটিক সার্জারি করা যাচ্ছে। রোবোটিক সার্জারি অ্যাডভান্টেজ এটাই যে মানে অপারেশন করাকালীন যেই যতটা ফিল্ডে নর্মাল চোখে দেখা যায়, রোবোটিক সার্জারি কিন্তু তার থেকে আরও বেশি, আরও ম্যাক্রোস্কোপিক্যালি দেখা যায়। তো সেই সব দিক দিয়ে সার্জিক্যাল অ্যাডভান্সমেন্ট ডেফিনেটলি হয়েছে। এবং তার সঙ্গে যেটা হয়েছে কেমোথেরাপি অ্যাডভান্সমেন্ট। আগেকার দিনে যেটা ছিল শুধু স্টেজ 4 ক্যান্সারের একমাত্র ট্রিটমেন্ট ছিল কেমোথেরাপি, এখন কিন্তু কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি অ্যাড করে দেখা গেছে যে তাতে সার্ভাইভাল রেটও বেড়েছে এবং তাতে আমার পেশেন্টের যেই ক্যান্সারের যে রেসপন্স রেটটা, মানে যতটা ডিপ রেসপন্স হচ্ছে, সেই রেসপন্সটাও আগের থেকে বেড়েছে। এবং অনেক নিউয়ার টার্গেটেড থেরাপিজ এসছে। টার্গেটেড থেরাপিজ মানে আমরা এখন দেখি যে গলব্লাডার ক্যান্সারের মধ্যে কি কি মিউটেশন আছে কিছু টেস্ট করে, প্যাথোলজিক্যাল টেস্ট করে, এবং সেই মিউটেশনগুলো যদি পজিটিভ থাকে, সেই বাবদ কোনো ট্যাবলেট বা সেই বাবদ কোনো ইনজেকশন আমাদের কাছে যদি দেশে অ্যাভেলেবল থাকে বা বিদেশে অ্যাভেলেবল থাকে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা প্রয়োগ করি এবং তাতে অনেক ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট পাই। এই যে ডক্টর বললেন সার্ভাইভাল রেট, এই বিষয়ে একটু জানতে চাইবো যে ক্যান্সার তো প্রথমে ধরা পড়লো, অনেক তাড়াতাড়ি মানুষ কভার করতে পারেন, সুস্থ হয়ে উঠতে পারেন। আর যদি বলি ডক্টর স্টেজ অফ ক্যান্সার, সাধারণত কোন স্টেজ পর্যন্ত মানুষের লাইফ রিস্কটা অনেকটাই কম থাকে, সুস্থ হয়ে যেতে পারে মানুষ? স্টেজ 1 বা স্টেজ 2 অবধি আপনার ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা খুব কম, হার্ডলি 5 to 10%, ম্যাক্সিমাম 15%। কিন্তু স্টেজ 3 হয়ে গেলে কিন্তু ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। অলমোস্ট 100 জনকে যদি অপারেশন করা হয়, তার মধ্যে হয়তো 2 বছর বা 3 বছরের মধ্যে 30 থেকে 40 জনের ক্যান্সারটা ফিরে আসতে পারে। কিন্তু স্টেজ 4 হয়ে গেলে তখন অবভিয়াসলি অপারেশনের কোনো ব্যাপার নেই, তখন শুধুই কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি। সেক্ষেত্রে কিওরের প্রশ্নটা আসছে না। কতদিন সার্ভাইভ করবেন স্টেজ 4-এ, সেটা অনেকটাই ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের ওপর এবং তার শরীরে কেমোথেরাপি ইমিউনোথেরাপি কতটা কার্যকরী হচ্ছে সেটার উপর। আচ্ছা, সবচেয়ে কম 6 মাসও হতে পারে, আবার সবচেয়ে বেশি 2-2.5 বছরও হতে পারে, সেটা পুরোটাই ডিপেন্ড করে রেসপন্স রেটের উপর। কিন্তু আপ টু স্টেজ 3 অনেক ক্ষেত্রেই কিন্তু গলব্লাডার ক্যান্সার কিউরেবল। কেমোথেরাপি নিয়েও মানুষের মধ্যে নানা রকম কনসেপ্ট রয়েছে। তো কেমোথেরাপির সাইড এফেক্ট, যদি গলব্লাডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গলব্লাডার সিএ রয়েছে, তার ক্ষেত্রে কেমোথেরাপি অ্যাপ্লাই করা হচ্ছে বা ইমিউনোথেরাপি অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা কিভাবে কাজ করে? আদৌ কি এর সাইড এফেক্ট আছে? হ্যাঁ, দুটো কাজ করার মেকানিজমটা আলাদা। কেমোথেরাপি কাজ করে যখনই শরীরের মধ্যে কোনো কোষ খুব তাড়াতাড়ি গ্রো করছে, সেল ডিভিশনটা খুব ফাস্ট, সেই রকম সেলগুলোকে গিয়ে কেমোথেরাপি অ্যাটাক করে, মানে ক্যান্সার সেল যেমন ধরুন। আর ইমিউনোথেরাপি কি করে, ইমিউনোথেরাপি দেওয়ার পরে আমাদের শরীরের যেই নিজস্ব যেই ডাব্লিউবিসি মানে লিম্ফোসাইটস, লিউকোসাইট যেগুলো আছে, ইমিউন সেলসগুলো আছে, সেইগুলোকে তারা মানে সেইগুলোতে জাগিয়ে দিয়ে ক্যান্সার সেল যাতে মারা যায় সেইটার বন্দোবস্ত করে হচ্ছে ইমিউনোথেরাপি। তো এই দুটোকে কম্বাইন করে গলব্লাডার ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। সাইড এফেক্ট যদি বলেন, কেমোথেরাপির নর্মাল সাইড এফেক্ট যা যা হয়, যেমন ধরুন হিমোগ্লোবিন ড্রপ করা বা প্লেটলেট কাউন্ট ড্রপ করা, বা কারো কারো ক্ষেত্রে মুখে ঘা হতে পারে, ওয়েট লস হতে পারে, মাঝে মাঝে বমি হতে পারে। কিছু কিছু কেমোথেরাপি আছে যাতে চুল পড়ার সম্ভাবনা থাকে, যদিও গলব্লাডারের ক্ষেত্রে সেটা চান্স খুব কম। আবার ইমিউনোথেরাপির সাইড এফেক্টগুলো একটু অন্যরকম, যেমন ধরুন কারোর থাইরয়েডের সমস্যা হতে পারে, কারোর লিভারের সমস্যা হতে পারে, কারোর একটু স্কিন র্যাশ হতে পারে। তো দুটো জিনিসেরই আলাদা আলাদা সাইড এফেক্ট আছে। তবে আমি বলবো সাইড এফেক্টের কথা ভেবে ট্রিটমেন্টে যাব না এই ডিসিশনটা নেবেন না, কারণ সাইড এফেক্টের যেই মানে বদনাম সেটা যতটা না হওয়ার কথা তার থেকে অনেক বেশি ইনফ্লেটেড। হ্যাঁ, এবং
প্রথম যখনই আমরা দেখি যে কোনো একটা ডোজে কারোর টলারেন্সের প্রবলেম হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে, আমরা কিন্তু পরের কেমোগুলোতে সেই ডোজটা কমিয়ে দিই, যাতে সেই পেশেন্টটি টলারেটও করতে পারেন, আবার অ্যাট দ্য সেম টাইম ক্যান্সার সেলও মারা যায়। কাজেই এমন নয় যে আপনার একবার সাইড এফেক্ট হলো মানে যতদিন কেমোথেরাপি চলবে সে একই সাইড এফেক্ট হবে, এটা ভুল ধারণা। আর ডক্টর, আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকেই যাচ্ছি ধীরে ধীরে। বিশেষভাবে জানার প্রয়োজন, এই যে একটা গলব্লাডার সিএ যাদের হয়ে গেছে তাদের কিভাবে লাইফস্টাইল লিড করা উচিত, হয়তো বা একেবারে প্রাথমিক দিক থেকেই রয়েছে, আন্ডার ট্রিটমেন্ট রয়েছে, এবং যারা দেখা যাচ্ছে যে এখন তো সুস্থ কিন্তু কিভাবে লাইফ লিড করলে এই ধরনের সমস্যা হবে না তাদের, তারা অনেকটা সেফ সিকিউর লাইফ লিড করতে পারবেন। যাদের গল ব্লাডারের ট্রিটমেন্ট চলছে, যেমন ধরুন সার্জারি হয়েছে, সার্জারি পরে কেমোথেরাপি চলছে, বা স্টেজ 4 ক্যান্সার মানে স্টেজ 4 হয়ে গেছে সেখানে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি চলছে, মেইনলি এটাই বলা যে অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করা, চলাফেরা করুন, এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, তাতে শরীরে এমন কিছু কেমিক্যালস বেরোয় যেগুলো আপনার বডিকে হিল করতে সাহায্য করে এবং ক্যান্সারের সঙ্গে লড়াই করতেও সাহায্য করে। ব্যালেন্স ডায়েট খান, যেখানে ভেজিটেবলসও থাকবে, প্রোটিনও থাকবে, কার্বোহাইড্রেট, একটা মিক্সড ডায়েট খান, দরকার পড়লে ডায়েটিশিয়ানের অ্যাডভাইস নিন, এবং খুব পজিটিভ অ্যাটমসফিয়ারে থাকুন। এমন লোকজনকে অ্যাভয়েড করুন যারা সবসময় ক্যান্সার নিয়ে নেগেটিভ কথা বলছে। আপনজনদের সঙ্গে বেশি সময় স্পেন্ড করুন। খুব ধুলোবালি আছে এরকম জায়গায় একটু অ্যাভয়েড করুন, কারণ তাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি হয়। আর যারা ধরুন ক্যান্সার হয়নি, নর্মাল ইন্ডিভিজুয়াল যারা, তাদের ক্ষেত্রে সবচেয়ে এফেক্টিভ যেটা সেটা হচ্ছে বডি ওয়েট লুজ করা। আচ্ছা, হ্যাঁ, কারণ বডি ওয়েট লুজ করলে যারা ধরুন একটু মোটা বা মোটার দিকে, তাদের কিন্তু শুধু গলব্লাডার নয়, এমন অনেক ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এরকম অনেক ক্যান্সারই আছে যেটা একটু বেশি ওজন মানুষদের বেশি হওয়ার সম্ভাবনা দেন যারা কম বডি ওয়েটের। এবং ব্যালেন্স ডায়েট, যেই সব ভেজিটেবলস আছে বা ফ্রুটস আছে যাতে অ্যান্টিঅক্সিডেন্টস আছে, সেইগুলো বেশি করে খাওয়া। এগেন এক্সারসাইজ করা, এক্সারসাইজের দুটো অ্যাডভান্টেজ, এক হচ্ছে আপনার বডিকে ফিট রাখে এবং আপনার বডি ওয়েটটাকেও কিছুটা কন্ট্রোলে রাখে। এই জিনিসগুলো যদি ফলো করেন রেগুলার বেসিসে, আমার মনে হয় কিছুটা হলেও প্রিভেন্ট করা যেতে পারে। যদিও একদম জিরো বা হবেই না এরকম জিনিস তো বলা সম্ভব না, তাও যতটা আমাদের হাতে আছে। একেবারে, কারণ আমরা তো একটা কথা ভীষণ কমন চলতি কথা বলেই থাকি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং এই প্রিভেনশনের দিকে ফোকাসড হতে হবে যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, এবং ডক্টর যেমন করে সাজেশন দিলেন, যারা অলরেডি এফেক্টেড রয়েছেন, আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন, তারা যদি সেইভাবে লাইফস্টাইল লিড করতে পারেন সব নিয়ম মেনে, নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থতার পথেই এগোবেন বা ভালো থাকতে পারবেন, কন্ডিশনটা আর ডিটোরিয়েট করবে না, এটা বলা যায়। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের একটাই কামনা থাকে, আমরা যাতে সুস্থ থাকতে পারি, স্বাভাবিক জীবন যাপন করতে পারি। আজকে যে বিষয়টা উঠে এলো, আশা করি আপনারা ওপারে যারা দর্শক রয়েছেন, যাদের সমস্যা রয়েছে এবং আপনাদের আশেপাশে যদি কারো সমস্যা থাকে, সবাইকে আপনারা গাইড করতে পারবেন, নিজেরাও সাবধানতা অবলম্বন করতে পারবেন। আজকের মতো সময়টা একেবারেই হাতে নেই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।